সকলকে অনেক শুভেচ্ছা জানাই। আজকে বাইকে ঘোরাঘুরির আরও একটি ব্লগ নিয়ে এসেছি। এখন রয়েছি বিষ্ণুপুর জংশনের খুব কাছাকাছি। বাদিকেই বিষ্ণুপুর জংশন স্টেশন, আর এই ডান দিকে যে রাস্তাটি রয়েছে এটি সোজা চলে যাচ্ছে গড়বেতা খড়গপুর। এটি হলো বাঁকুড়া বিষ্ণুপুর রোড। আমরা এই ফ্লাইওভারের নিচে দিয়ে ইউ টার্ন নেব। তারপরে আরও একটু সামনে এগিয়ে গেলেই যে রাস্তাটির খোঁজে আমরা এতক্ষণ আসছিলাম সেটি পাবো। এই যে এসে গেছে, এই হলো মুকুটমণিপুর যাওয়ার রাস্তা। পুরো রাস্তাটি বেশ খানিকটা বলবো না, অনেকটাই জঙ্গলের মধ্যে দিয়ে। তো আজকের এই ভিডিওটি আমাদের যে 2 রাত এবং 3 দিনের বাইক ট্রিপে আমরা বেরিয়েছিলাম বিষ্ণুপুর, মুকুটমণিপুর ও গনগনি ঘোরবার জন্যে, তারই দ্বিতীয় এবং শেষ পর্ব। তো এই রাস্তাটি দিয়ে আমরা এবার দুপাশের জঙ্গলের, মাঠের এবং প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে মুকুটমণিপুর যাব। এই রাস্তাটি নাকাইজুড়ি, তালড্যাংরা, গোবিন্দপুর মোড় হয়ে মুকুটমণিপুর গিয়ে ঢুকবে। তো আমার বাইকে ঘোরাঘুরির একটা লক্ষ্য থাকে যে আমি নিজে বা আমার সঙ্গে যারা আছে তারা ঘুরতে এসেছি, ঘোরাতে নয়। সেই জন্যে কত কম সময়ে কত বেশি জায়গা ঘুরবো এরকমের কোনো উদ্দেশ্যই থাকে না। তো সব কিছু দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে যাওয়া, যখন খুশি কোথাও ইচ্ছা হলো একটু দাঁড়িয়ে পড়লাম, রাস্তার পাশে ভালো চায়ের দোকান দেখলাম, একটু চা খাওয়া হলো। তো এইভাবেই ঘুরতে ঘুরতে একসময় সময়ের দিকে খেয়ালই থাকে না, অনেকটা সময় নষ্টই হয়ে যায়। কিন্তু তাতে কোনো রকম অসুবিধা বা মাথার মধ্যে টেনশন কখনো কাজ করে না। এই একটাই ভালো ব্যাপার বাইকে ঘোরাঘুরির ক্ষেত্রে। যদি ঘোরাটাকে উপভোগ করতেই হয় তাহলে আমার মনে হয় এই জিনিসটাও যারা বাইকে আমরা ঘোরাঘুরি করি এটা মাথায় রাখা উচিত। যাই হোক, মুকুটমণিপুরে কিন্তু আমরা আগে থেকেই থাকার জায়গা নির্দিষ্ট করে ফেলেছি। গত রাতে বিষ্ণুপুর হোটেলে বসেই সে কাজ কিন্তু করে ফেলা হয়েছে। বিষ্ণুপুরে আগে থেকে ঘর আমাদের বুক করা ছিল না। বিষ্ণুপুর পৌঁছে প্রায় ঘন্টা 2-এর অনেক খোঁজাখুঁজির পর আমরা রাত কাটানোর একটা ঘর জোগাড় করতে পেরেছিলাম। সেই জন্যে এবার আর ঝুঁকি নিই। আসলে ব্যাপারটা হয় কি, এই শীতের এই সময়টা মানুষের ভ্রমণের বা পিকনিকের একদম পিক টাইম আর কি। সেই জন্যে এই সমস্ত জায়গায় আগে থেকে ঘর বুক করে না আসলে ঘর পাওয়া কিন্তু খুব মুশকিল হয়েই দাঁড়ায়। আসলে আমাদের ক্ষেত্রে হয়েছে কি, আমরা এবারের ট্রিপে যারা একসঙ্গে আছি প্রত্যেকেরই কাজের ক্ষেত্র আলাদা। তাই সবাইয়ের অবসর এই 27শে ডিসেম্বর হবেই, এই ব্যাপারটাকে নিশ্চিত করা খুব মুশকিল ছিল। তাই আর কি। রাস্তায় যেতে যেতে খুব সুন্দর বন্য প্রাকৃতিক পরিবেশ দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি। ছবি তুলতে হবে, একটু বিশ্রাম নেওয়া হবে। এখানে দাঁড়ানোর আরও একটি বিশেষ কারণ হচ্ছে এই যে বনের মধ্যে আমরা দেখেছি অ্যান্ট হিল রয়েছে। এই অঞ্চলটির নাম ভগবানবাটি। গোবিন্দপুর মোড়, সময় 11টা 20। সকালের খাওয়া দাওয়া করতে হবে। এইখানেই মোড়ের মাথায় একটা দোকান থেকে আমরা খেয়েছিলাম। তো একদম গরম গরম বানিয়ে দিচ্ছে। খাবারের গুণগত মানও বেশ দারুণ। খেয়ে দিয়ে আবার আমরা মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। রাস্তায় যেতে যেতে রাস্তার দুধারে মাঝে মাঝেই খেজুরের গুড় তৈরির জায়গা দেখতে পাচ্ছি।
আমরাও খেজুরের গুড় কেনার পরিকল্পনা করে এসেছি, কিন্তু এখন না, এখনও মুকুটমণিপুর ঘুরতে হবে, তারপর আগামী দিন গনগনি যেতে হবে। তো এখনই খেজুরের গুড় কিনলে মোটামুটি সঙ্গে করে বয়ে নিয়ে বেড়াতে হবে, সেই জন্যে ইচ্ছে থাকলেও গুড় কেনা হয়নি। এই হচ্ছে মুকুটমণিপুর প্রবেশদ্বার, অর্থাৎ আমরা মুকুটমণিপুরের খুব কাছাকাছি এসে গেছি। সৃজন রিসর্ট মনোরম প্রাকৃতিক পরিবেশে খুবই সুন্দর থাকার জায়গা। মুকুটমণিপুরে পৌঁছে আমরা এইখানেই ছিলাম। তো খুব বেশি দেরি না করে আমরা একটু ফ্রেশ হয়ে হোটেলের কাগজপত্রের কাজকর্ম সম্পূর্ণ করেই বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা গেছিলাম ওই যে দূরে দেখা যাচ্ছে পোড়া পাহাড়, জায়গাটির নাম খাতলা। এই পোড়া পাহাড়ে একটি গুহা আছে, যেটিকে আদিম যুগের গুহা বলা হচ্ছে। একটু খোঁজ নিয়ে আমরা জানতে পারলাম যে এখানে আগে নাকি মাওবাদীরা থাকতো, এমনকি অনেক পুলিশি অভিযানের সময়ও মাওবাদীরা এখানে আশ্রয় নিয়েছিল বলে শোনা যায়। পৌঁছে গেছি পোড়া পাহাড়। এই যে লেখা আছে গুহা, এই দিকে বাইক রেখে এবার পায়ে হেঁটেই পাহাড়ে উঠতে হবে। আমরা পৌঁছে গেছি সেই গুহাতে, আদিম যুগের গুহা। এই যে সামনে লেখা আছে আদিম যুগের গুহা, হিল টপ পাহাড়। তো মাথা নিচু করেই ঢুকতে হবে, প্রবেশদ্বার খুব একটা উঁচু নয়। এতদিন পর্যন্ত গুহা নামে শুনেছি, ছবিতে দেখেছি, আর বিভিন্ন পূজা মণ্ডপে গুহা বানানো হয়, সেগুলোর মধ্যে ঢুকেছি। তো এই প্রথমবার আর কি জীবনে সত্যিকারের পাহাড়ের গুহায় প্রবেশ করলাম। গুহার মধ্যে থেকে বাদুড় উড়ে বেরিয়ে গেল মাথার উপর দিয়ে। একদম ভীষণ অন্ধকার, আর ভেতরটা গুমোট হয়ে আছে। তবে গুহা ঘুরতে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, বা যারা আসবে এরপরে অসুবিধা হবে না, কারণ গুহার সামনে এখানকার এই পাড়ার কিছু বাচ্চা এরা বসে আছে। এদের কাছে জল পিপাসা পেলে জলও কিনতে পাওয়া যাবে, ওরা এখানে জল রেখেছে। আর তার সঙ্গে ওদের কাছে খুব উচ্চ শক্তি সম্পন্ন এলইডি লাইট আছে। তো সেগুলোর ভাড়া খুবই কম, চাইলে মোবাইলের টর্চ ব্যবহার না করে ওদের থেকে লাইট ভাড়া করেও ভেতরটা দেখা যায়। শেষ মাথা এখানে পৌঁছে গেছি। এবার এখান থেকে স্টেপ গুলো ফিরব। সবাই মিলে একবার ঢুকেছিলাম, কিন্তু তারপরে আবার একা একাই একবার ঢুকলাম, এক অন্যরকম অভিজ্ঞতা আর কি। অফ করো, আসছি আমি।
নাও, এসে গেছি। গুহা থেকে বেরিয়ে এসেছি। এইবার আমরা এই যে হিল টপ পাহাড়, সেই পাহাড়ের একদম সব থেকে উঁচুতে উঠছি। এটাকে এবার ট্রেকিং বলা চলে আর কি, তার কারণ বেশ খাড়াই এবং উঠতে যথেষ্ট পরিশ্রমও হবে। ওই যে আমার মেয়ে আর প্রীতির বাবা আগেই উঠে পড়েছে, সবাই উঠে গেছে। এইবার আমি ক্যামেরা নিয়ে নিজে উঠছি, একটু অন্য পথ ধরে ঘুরে উঠছি আর কি। এই যে পাহাড়ের একদম চূড়া, এখানে যদি গাছপালা একটু কম থাকতো তাহলে এইখান থেকে মুকুটমণিপুর ড্যাম পরিষ্কার দেখা যাওয়ার সম্ভাবনা, অন্তত গুগল ম্যাপ থেকে সেরকমই দেখতে পাচ্ছি। এই যে পাহাড়ের চূড়াটা একদম যেন পুরো খাড়াই। তো পোড়া পাহাড় থেকে ফিরে আমরা সরাসরি চলে গেলাম মুকুটমণিপুর ড্যামে। মুকুটমণিপুর ড্যামে যেন একদম মেলা বসেছে, চারিদিক থেকে বহু মানুষ এখানে পিকনিক করতে এসেছে, ঘুরতে এসেছে। শীতের মনোরম পরিবেশ অসাধারণ। প্রচুর মানুষ হেঁটেই ড্যামের দিকে যাচ্ছে। যারা এখানে বাসে করে এসেছে বা অন্য কোনো গাড়ি করে এসেছে সবই এদিকে পার্কিং করতে হচ্ছে। সামনে মুকুটমণিপুর ড্যামের স্লুইস গেট। আমরা বাইকে এবং স্কুটিতে করে খুব ধীরে ধীরে সাবধানে এগিয়ে চললাম। বিকেল হয়ে এসেছে, প্রচুর ভিড়। তো খোঁজ নিয়ে যেটা জানতে পারলাম যে পুরো শীতের মরশুমে, তার মানে এই অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে এই রকমই চলে, প্রচুর জনসমাগম হয়। পিকনিক অর্থাৎ বনভোজনের হটস্পট বলা চলে আর কি। এই যে ড্যামের পাশে সবাই পিকনিক করছে। তো প্রশাসনের থেকে খোঁজ পেলাম এই সময়ে ড্যামের উপরের রাস্তায় বাইক নট অ্যালাউড। সেখানে টোটো আছে, পদব্রজে পৌঁছে টোটোতে করে ঘোরা যাবে। আমরা বাইক রেখে একটু ঘুরে সব কিছু দেখতে লাগলাম, খোঁজখবর নিয়েও দেখা হচ্ছে। আজকে যেটুকু দেখা যাবে যাবে, কালকে আবার আমরা ফার্স্ট সকালেই আসবো। এরপর আমরা টোটো করে পরেশনাথ মন্দিরে চলে গেলাম সূর্যাস্তের সময়। ড্যাম থেকে সূর্যাস্ত দর্শন অপরূপ শোভা। তবে সূর্যাস্তের শোভা দর্শনের সেরাটা যদি উল্লেখ করতেই হয় তাহলে আমার কাছে তা হলো রাঁচির নেতারহাট থেকে সূর্যাস্তের দৃশ্য। না দেখে থাকলে কাউকে বলে বোঝানো যাবে না। ভোর 6টার মধ্যে রেডি। রিসর্টের তত্ত্বাবধায়ক ভাইয়ের উদ্যোগে ভোরবেলায় খাঁটি খেজুরের রস খাওয়ার সুযোগ হলো। একটা কথা একটু চুপি চুপি বলছি, আমি কিন্তু 5 গ্লাস খেজুরের রস খেয়েছিলাম। একটা স্ট্যাটুটরি ওয়ার্নিং আছে, নিপা ভাইরাসের আশঙ্কা থাকে, তাই দুর্বল চিত্তের জনগণ নিজ দায়িত্বে রসাস্বাদন করবেন। আজকে আবার আমরা চলেছি ড্যামের দিকে।
নিচে নামার এই একটাই পথ আমরা গতকালই দেখে রেখেছিলাম। এদিকে স্লুইস গেট থেকে জল ছাড়া হচ্ছে, ড্যামের এটি শেষ প্রান্ত। ড্যাম থেকে কংসাবতী নদীর এই একটাই প্রবাহ। ড্যাম সৃষ্টি হয়েছে দুটি প্রবাহ ধারা থেকে, কিন্তু নির্গত হয়েছে একটি প্রবাহে। ঝর্ণার মতো লাফিয়ে লাফিয়ে নদীর প্রবাহ, আর এত কাছে থেকে এই অপরূপ শোভা সচরাচর পাহাড়ে ছাড়া দেখা মেলে না। শীতের সকাল, এখনও পিকনিক পার্টি এসে পৌঁছায়নি। কয়েকজন সাফাই কর্মী আর গুটি কতক স্থানীয় মানুষজন ছাড়া কারোরই দেখা পায়নি। এরকম শান্ত প্রকৃতি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম আমরা তিনজন। বাকিরাও একটু পরে আসলো। এবার আমরা চলে গেলাম অম্বিকানগর রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখতে। পথে একটি পদ্ম পুকুর পেলাম। বিপ্লবী রাজা রায়চরণের রাজত্ব ছিল এখানে। জানতে পারলাম ইতিহাসের বেশ কিছু কথা। আচ্ছা, কুমারী নদীর পাড়ে এই রাজবংশের একটা রাজবাড়ির ধ্বংসাবশেষ এই যে দেখা যাচ্ছে, দেয়ালগুলো ভেঙে চুরে আছে। রাজবাড়ির পাঁচিল, এখানে একটা গেট,
এই দাদা আমাদেরকে একটু পরিচয় করাচ্ছেন সব কিছুর সঙ্গে। আজ আপনার প্রচন্ড ঠান্ডা লাগছে। হ্যাঁ, ইতিহাসের বেশ কিছু কথা জানতে পারলাম। রাজবংশের একজন সদস্য এখনও তার বংশের ঐতিহ্যকে সংরক্ষণ করে চলেছেন নিজ উদ্যোগে। এর পরের দর্শনীয় ডিয়ার পার্ক এবং সোনার বাংলা পার্ক। এপাশে কংসাবতী নদী, এটা কংসাবতী নদী। আর এই যে সব বোটগুলো দাঁড়িয়ে আছে একদম পাড় দিয়ে আস্তে আস্তে করে ঘুরে গিয়ে এই যে মাঝখান থেকে এইটাই মনে হয় সব থেকে সরু জায়গা। আর এই পাশটা কুমারী নদী। যে কথা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই কংসাবতী নদীর উপরে যে ড্যাম, এটি তৈরি হয়েছে দুটি প্রবাহ ধারা থেকে। একটি হচ্ছে কংসাবতী নদী, অপরটি কুমারী নদী। এই মাঝখানটা হচ্ছে মিলনস্থল, বেশ সংকীর্ণ। তবে এইখানে বাইক পার করা যায় এই নৌকাগুলির মাধ্যমে। ওপারে ডিয়ার পার্ক বা ওপারের দিকে যারা যেতে চান এখান থেকে বাইক নৌকা করে পার করা যাবে। নটা বাজতে চলেছে, নদীর ওপর তখনও ঘন কুয়াশা। আমরা দুজন ড্যাম পার হয়ে আর ওপারে পার্কে যাইনি, তার পরিবর্তে ড্যামের এই দিকটাতে বাঁধের ওপরের রাস্তায় একটু ঘোরাঘুরি করে নিলাম। এরপর রিসর্টে ফিরে গিয়ে সব কিছু গুছিয়ে রওনা হয়ে গেলাম গনগনির উদ্দেশ্যে। রাস্তায় একটু রুটিন মাফিক চা বিরতি। 2টো নাগাদ আমরা গনগনি পৌঁছে গেলাম। গড়বেতা 1 নম্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে জনস্বার্থে প্রচারিত। বাসুদেব জানাই ইংরাজি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। এই আবার গাড়ি দেখে চেনাই যাচ্ছে।
সিঁড়ি দিয়ে নামতে হবে। লীলাবতী নদীর তীরে সূর্যোদয় বা সূর্যাস্তের মুহূর্তে গনগনির রূপ মোহময়ী। গর্বেতার গনগনির সাথে জড়িয়ে রয়েছে জনশ্রুতি। বন রাক্ষসের লড়াই হয়েছিল এইখানে। দূরে একটা কি একটা মাটির কি একটা তৈরি হয়েছে, ভিডিওটা পাঠিয়ে দিয়েছি আমি। সর্বোপরি পানীয় জলে স্নান করবেন না, প্রয়োজনে জরিমানা হতে পারে। গাছ লাগান, প্রাণ বাঁচান। গনগনির মৃত্তিকার প্রাকৃতিক বার্তা। আপনার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরা ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সরকারি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন এবং প্রকৃতি এখানে শিল্পী, তার আপন খেয়ালে সেজে উঠেছে। লীলাবতী নদীর তীরে গর্বেতার অন্যতম পর্যটন স্থল গনগনি। নিঃসর্গের নিরিখেই এই এলাকাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। এইদিকে একটা খাত আছে, এইদিকে একটা গর্তর মতো খাত, আবার এই খাতটার এই পাশ থেকে মাটির রং পুরো ক্যামেরায় যেমন দেখা যাচ্ছে সেরকম, আবার এই পাশে একটা খাত, এই পাশে একটা খাত, এই পাশে আমরা যাবো। আর ওই দূর দিয়ে শিলাবতী নদী বয়ে যাচ্ছে। এবার ঘরে ফেরার পালা। প্রচণ্ড ঠান্ডার সময় রাত 11:30 নাগাদ আমরা বাড়ি পৌঁছে গেলাম। সকলকে আবারও অনেক শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন আর আমার নেক্সট বাইক ব্লগ দেখার অপেক্ষায় থাকবেন। নমস্কার।